আসসালামু আলাইকুম। ডলিস্পেশনসের আজকের আয়োজনে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশের ঐতিহ্যবাহী বিবিখানা পিঠা রেসিপি। আজকের এই বিবিখানা পিঠা রেসিপিটা আমি সনাতন পদ্ধতিতে দেখাবো, যাতে করে পৃথিবীর সকল প্রান্তের মানুষ সহজেই তৈরি করে খেতে পারেন। আপনারা চাইলে ওভেনও তৈরি করে খেতে পারেন, তবে আমি আজকে চুলায় তৈরি করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে চুলায় বিবিখানা পিঠা তৈরি করা যায়। আজকের এই বিবিখানা পিঠা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বাটার, নিয়ে নিয়েছি ব্রাউন সুগার, তারপর নিয়ে নিয়েছি চিনি, আর নিয়ে নিয়েছি নারকেল, আর এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়া মীরা কোম্পানির, আর নিয়ে নিয়েছি দারচিনি, এলাচি, আর কিছু কিশমিশ, আর নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারের 2টা ডিম। আর দুধের স্বাদটাকে বেশি বাড়ানোর জন্য আমি নিয়ে নিয়েছি 35% যে হুইপড ক্রিমটা আছে সেটা, আর নিয়ে নিয়েছি এখানে আমি 3 কাপ দুধকে জাল দিয়ে 1 কাপ করেছি, সেই 1 কাপ দুধ। তো এই ছিল আমার বিবিখানা পিঠা তৈরি করার জন্য সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো। আর এই সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো আমি একটা বোলের মধ্যে নিয়ে তারপর একে একে করে সবগুলো ইনগ্রেডিয়েন্টস মিলিয়ে নিব। বিবিখানা পিঠাটা কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু, আর এটা আমাদের বিক্রমপুরেরও একটা ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় একটা পিঠা। তো আমি যেহেতু বিক্রমপুরের একজন মেয়ে, তাও বিক্রমপুরের এই মজার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার না করলে কি হয়। তো এখন আমি একটা একটা করে সব ইনগ্রেডিয়েন্টস যে ছেঁকে নিয়েছিলাম যে চালের গুঁড়োগুলো, সেগুলোর সাথে একে একে মিলিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে রুম টেম্পারেচারে থাকা ডিম দুটোকে আমি আলাদা করে একটু ফেটিয়ে নিলাম, আর এর সাথে আগে আমি যে দারচিনি, এলাচি, কিশমিশ, নারিকেল এগুলো দিয়ে দিয়েছি। এই তো আমি এখানে বাটার ব্যবহার করেছি, বাটারটাকে একটু মাইক্রোওয়েভে গরম করে নিয়ে গলিয়ে নিয়েছিলাম। আর আপনারা চাইলে এখানে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন, ঘি ব্যবহার করলে ফ্লেভারটা আরও বেশি রিচ হবে। এই তো একটু একটু করে আমি বাটার মিলিয়ে দিচ্ছি, আর সবগুলো উপকরণকে এখন আমি একটু নেড়ে নিব, আর সাথে গুড়গুলোকে দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু খেজুর গুড়, আখি গুড় যে কোনো গুড় দিয়েই এই পিঠাটা বানাতে পারেন, তবে খেজুর গুড়টা ব্যবহার করলে অনেক বেশি ফ্লেভার হয়, খেতেও বেশি সুস্বাদু লাগে। আর এখানে দেখতে পাচ্ছেন যে আমি ঘন দুধ দিয়ে দিলাম। এখানে আমি 3 কাপ দুধকে জাল দিয়ে 1 কাপ বানিয়ে নিয়েছি, আর দুধের স্বাদটাকে আরও বেশি বাড়ানোর জন্য আমি 35% যেই হুইপড ক্রিমটা আছে সেই ক্রিমটা ব্যবহার করেছি। এই জন্য আমার পিঠাটা খেতে আরও বেশি মানে মজা হয়েছে। আর আমি যেহেতু এখানে কোনো ময়দা ব্যবহার করি নাই, সেজন্য আমি একটুখানি বেকিং পাউডার দিয়ে দিয়েছি। এখানে হাফ টিস্পুন বেকিং পাউডার অ্যাড করেছি, যেন পিঠাটা একটু নরম বা ময়েশ্চার হয়। অনেক সময় দেখা যায় যে শুধু চালের গুঁড়া দিয়ে পিঠাটা বানালে পিঠাটা অনেক সময় শক্ত হয়ে যায় ঠান্ডা হওয়ার পর, কিন্তু আমার পিঠাটা কিন্তু অনেক বেশি সুস্বাদু, একদম নরম সফট ছিল, খুবই ভালো লেগেছে খেতে। এজন্য আমি একটু হাফ টিস্পুন বেকিং পাউডার ব্যবহার করেছি। এই তো দেখতে পাচ্ছেন যে সবগুলো ইনগ্রেডিয়েন্টস মেলানোর পর আমার পিঠার যে বেটারটা ঠিক এরকম ঘনত্ব হয়েছে। আর এই পিঠার যে বেটারটা আমি যেহেতু চালের গুঁড়া দিয়ে বানাবো, এই জন্য আমি কি করেছি 2-3 ঘন্টা আগে এই পিঠার বেটারটা তৈরি করে একটা পেপার দিয়ে ঢেকে তারপরে রেখে দিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমি এখন যেই 35% ক্রিমটা সেটা দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে কিন্তু কালারটা মানে বেটারের কালারটা আরও বেশি একটু হোয়াইট হয়ে এসেছে। তাও কোনো ব্যাপার না, এটা যখন পিঠাটা তৈরি হয়ে যাবে দেখবেন কালারটা কত বেশি সুন্দর দেখাচ্ছে। এই তো এইভাবে ব্যাটারটাকে আমি ভালো মতো নেড়াচাড়া দিয়ে গুলিয়ে এরকম ভাবে আমি একটা র্যাপিং পেপার দিয়ে ঢেকে 3-4 ঘন্টার জন্য রেখে দিব। আপনারা চাইলে আরও বেশিক্ষণ রাখতে পারেন, তাহলে দেখা যাবে যে চালের গুঁড়াটা আরও বেশি পানি শোষণ করে অনেক বেশি নরম হয়েছে, আর পিঠাটা খেতেও খুব ভালো লেগেছে। তখন আর দেখা যায় যে অনেক সময় চালের গুঁড়া বেকিং পাউডার ছাড়াও কিন্তু খুব বেশি ফুলে ওঠে। তো আমি এইভাবে সাইডে রেখে দিয়েছি 2-3 ঘন্টার জন্য। আর এখানে আমি যে বাটির মধ্যে পিঠাটা বসাবো সেখানে একটা বেকিং পেপার মানে বেকিং শিট কেটে নিচ্ছি, কেটে নিয়ে ওটার মাপ মতো আপনারা চাইলে এইভাবে কিন্তু কেকও তৈরি করতে পারেন, এই জন্য একটু সুবিধা হবে আপনাদের। তো অনেকে বিবিখানা পিঠাকে বাংলাদেশি কেকও বলে থাকে, তো যাই হোক সেই বিচারে বিবেচনা করলে দেখা যায় এটা একটা কেক। তো আমি এইভাবেই নিচে একটা বেকিং শিট কেটে বাটির নিচে রেখে তারপর এটার উপরেও একটু উপরে নিচে তেল কিংবা বাটার ব্রাশ করে দিয়ে তারপর আমি পিঠাটাকে এখানে বসিয়েছি কেকের মতো করেই। আমরা যেভাবে পুডিং বানাই সেভাবে আমি এই বাটিটাকে একটা পাত্রে বসাবো।
এই তো দেখতে পাচ্ছেন আমি বাটির নিচেও কিছুটা বাটার ব্রাশ করে নিচ্ছি, তারপর পেপারটা দিয়ে পেপারটার উপরেও আমি একটু বাটার ব্রাশ করে নিয়ে তারপর আমি পিঠার যে ব্যাটারটা সেই ব্যাটারটাকে ঢেলে দেব। এই তো যেই পাত্রে আমি পিঠাটাকে বসাবো সেই বাটিতে আমি যে বেকিং শিটটা কেটে নিয়েছিলাম সেটার উপরেও আমি একটু বাটার ব্রাশ করে নিচ্ছি, নিয়ে তারপর এখন আমি ব্যাটারটাকে এখানে ঢেলে দিব। ঢেলে দিয়ে তারপর বাটিটাকে একটু ট্যাপ ট্যাপ করে নিব। এই তো বাটিটাকে ট্যাপ ট্যাপ করে নিয়ে তারপর একটা ফয়েল পেপার দিয়ে বাটিটাকে ঢেকে দিব। দিয়ে আমি একটা চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, সেই হাঁড়িতে একটা স্ট্যান্ড বসিয়ে আমরা পুডিং যেভাবে তৈরি করি ঠিক সেইভাবেই 1/3 পরিমাণ পানি দিয়ে দিব। বাটিটা যতটুকু ভিজবে ওই পরিমাণে পানি দিয়ে আপনারা পুডিং যেভাবে সিদ্ধ করেন ঠিক ওইভাবেই সিদ্ধ করবেন, প্রায় 40 থেকে 50 মিনিট কিংবা 1 ঘন্টার মতো। আমার এই পিঠাটা তৈরি করতে প্রায় 1 ঘন্টা 10 মিনিটের মতো লেগেছে, কারণ আমি অনেক সময় নিয়েছি, কারণ এটা তো শুধু চালের গুঁড়া দিয়ে আমি বানাচ্ছি, আর এই জন্য আমার একটু সময়টা বেশি লেগেছে। আপনারা যদি ময়দা ইউজ করেন সাথে তাহলে সময়টা হয়তো আরও একটু কম লাগতে পারে। আর পিঠার সাইজের উপরও ডিপেন্ড করে যে কতটুকু পরিমাণ আপনারা বানাচ্ছেন সেটা। এই তো দেখতে পাচ্ছেন আমি একটা হাঁড়িতে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আপনারা চাইলে নিচে একটা টাওয়াল পেপারও বিছাতে পারেন। আর এই পিঠাটা কিন্তু চুলায়ও 2 রকমভাবে বানানো যায়, যেমন স্ট্যান্ডটা বসিয়ে দিয়ে আপনারা শুধু হাঁড়িটা এভাবেই হিট দিয়ে ওভেনের মতো তৈরি করতে পারেন। আবার আমি যেভাবে করেছি যে পুডিংয়ের মতো করে পানি দিয়ে তারপর এভাবে সিদ্ধ করেছি। এই তো এই পিঠাটা যখন বুঝবেন যে আপনারা পিঠাটা হয়ে এসেছে কিংবা ফুলে উঠেছে অনেকখানি আর পিঠার কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে, তখন একটা টুথপিক দিয়ে পিঠার ঠিক মাঝ বরাবর ঢুকিয়ে দিবেন টুথপিকটা। তারপর যখন দেখবেন যে টুথপিকটা প্লেন হয়ে ফিরে এসেছে তখনই বুঝতে পারবেন যে আপনাদের পিঠাটা তৈরি হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি সেই ভিডিওটা রাখতে পারি নাই। আর এই তো দেখতে পাচ্ছেন আমার পিঠাটা সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে, আর কালারটাও কত সুন্দর হয়েছে, একদম বাংলাদেশে যে মাটির চুলায় পুড়ালে যে কালারটা হয় ঠিক সেই কালারটা হয়েছে। এই তো এখন আমি পিঠাটাকে উল্টে দিয়ে তারপর আপনারা চাইলে এইভাবেও পিঠাটা ডেকোরেশন করতে পারেন, বাট আমি একটু উল্টে নিয়েছি। উল্টে নেওয়ার পরে দেখা যাবে যে পিঠার নারকেলের যে গুঁড়োগুলো সেগুলো কিন্তু উপরে একটু ভেসে উঠেছিল, আর আমি কিন্তু এলাচি দারচিনি এগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু উপরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা। আমি পুরো একদম বাংলাদেশি স্টাইলেই বানিয়েছি এই পিঠাটা, অনেক সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এই তো ডেকোরেশন করে দিচ্ছি কিছু নারকেল কুড়া, আপনারা এইভাবেও নারকেল কুড়া দিয়ে ডেকোরেশন করতে পারেন, কিংবা আপনারা চাইলে যে কোনো ফ্রুটস কিংবা কিশমিশ তারপর বাদাম এগুলো দিয়ে ডেকোরেশন করতে পারেন। তো এটা হচ্ছে আপনাদের যার যার ইচ্ছা। তো এইভাবেই তো বানিয়ে ফেললাম সহজভাবে বাংলাদেশের ঐতিহ্যবাহী বিবিখানা পিঠা সনাতন পদ্ধতিতে। সো ভিউয়ার্স, কেমন লাগলো আমার আজকের এই সনাতন পদ্ধতিতে বাংলাদেশি ঐতিহ্যবাহী বিবিখানা পিঠা রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার পিঠা রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল বাটনটাতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন যেন নতুন নতুন রেসিপি ভিডিওগুলো আপনাদের মিস না হয়ে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই রেসিপিটা দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন যেন নতুন নতুন রেসিপি ভিডিওগুলো আপনাদের মিস না হয়ে যায়। তো আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে, নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। সো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিওতে, সেই দিনের অপেক্ষায়। আর সেই পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।